মুক্ত হয়েছে দেশ, আমরা আর কাউকে ভয় পাই না। সেটা সেনাবাহিনীর যত বড় জেনারেল হোক, যত বড় গোয়েন্দা হোক, রাষ্ট্রের চেয়ে জনগণের চেয়ে কেউ বড় নয়, এটা মাথায় রাখতে হবে। কোন গোয়েন্দা সংস্থার বড় আমরা করছি না। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে। সরকারকে, রাষ্ট্রের চেয়ে গোয়েন্দা বাহিনী বড় হতে পারবে না। দেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী একটা সরকার আছে, কিন্তু যে অফিসাররা তাদের আটকে রেখেছিল তাদের একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে? যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘন এবং গুমের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তাকে ডিসব্যান্ড করতে হবে। এই র্যাবের কোনো প্রয়োজন নেই। কোন স্বাধীন দেশে এরকম এলিট বাহিনীর প্রয়োজন নেই। আমার পুলিশ বাহিনীকে এম্পাওয়ার করতে হবে এই কাজ করার জন্য, গুরুতর অপরাধের তদন্ত এবং অন্যান্য কাজ করার জন্য। আপনারা সবাই জানেন যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে একটা দীর্ঘ সময় কাজ করেছি। যেটা স্যার আপা একটু আগে বলেছেন যে গুম নামক কোন অপরাধের সংজ্ঞা বাংলাদেশের পেনাল কোডে নেই, বাংলাদেশের ফৌজদারি কোনো আইনে নেই। কিন্তু এই অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় পলিসির একটা অংশ হিসাবে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ওয়েতে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে যে আইনটা আছে, সেই আইনটা হচ্ছে যে অপরাধগুলোর বিচার বাংলাদেশের আইনে সম্ভব নয়, সেই অপরাধগুলো বিচার করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1974 প্রতিষ্ঠিত হয়েছে। সেই আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ নামে একটা অপরাধ সংজ্ঞায়িত আছে, যেই জায়গায় এই গুম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসাবে স্বীকৃত। আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টে আমরা যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম, সেদিন বিকেলে গুমের শিকার হওয়া প্রাক্তন আর্মি অফিসাররা গুম ঘরে গিয়ে ডিজিএফআই কে বাধ্য করেছে ওই সময় যারা আটক ছিল তাদেরকে ছেড়ে দিতে। দেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী একটা সরকার আছে, কিন্তু যে অফিসাররা তাদের আটকে রেখেছিল তাদের একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে? কিসের ভয় আপনাদের? যে রাষ্ট্রের সবচাইতে বড় মাফিয়া ছিল প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট, এই ছাত্র এবং আমাদের সন্তানেরা তাদেরকে দেশ ছাড়া করেছে। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে। সরকারকে, আমাদের হিসাব সিম্পল, রাষ্ট্রের চেয়ে গোয়েন্দা বাহিনী বড় হতে পারবে না। ডিজিএফআই এর সমস্ত আইনি কাঠামো পর্যালোচনা করে এই বাহিনী কি কি কাজ করবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা ডিটারমিন করতে হবে। তার বাইরে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ধরবে, একে ধরবে, দেশপ্রেমিকদের ধরবে, কলামিস্টকে ধরবে, জেনারেলকে ধরবে, রাজনীতিবিদদের ধরবে, এই হাত তাদের ভেঙে দিতে হবে। তাদেরকে ডেজিগনেট করতে হবে শুধু বাংলাদেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা ছাড়া কোনো কর্মে তারা লিপ্ত হতে পারবে না। এটাই আজকের অনুষ্ঠান থেকে আমার স্পষ্ট দাবি। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘন এবং গুমের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তাকে ডিসব্যান্ড করতে হবে। এই র্যাবের কোনো প্রয়োজন নেই। কোন স্বাধীন দেশে এরকম এলিট বাহিনীর প্রয়োজন নেই। আমার পুলিশ বাহিনীকে এম্পাওয়ার করতে হবে এই কাজ করার জন্য, গুরুতর অপরাধের তদন্ত এবং অন্যান্য কাজ করার জন্য। আজকে সরকার ক্ষমতা আসার পরে সবাই বলছেন খুব আর্লি হয়ে যাবে, বেশি দাবি জানানো যাবে না, কিন্তু আমি বলতে চাই এই গুমের আলামত যারা নষ্ট করবে, যারা এটা করেছে, তারা বহাল তবিয়তে আছে। যে আয়নাঘরের বর্ণনা জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান, কর্নেল হাসিম এদের কাছ থেকে আমরা শুনেছি, সেই আলামত যদি এখনই জব্দ না করা হয়, এই কমিশন যেটা গঠন করা হয়েছে তাদের উচিত হবে 24 ঘন্টার মধ্যে গিয়ে সেই জায়গাগুলোকে সিজ করা, ক্রাইম সিন হিসেবে সেগুলোকে চিহ্নিত করা। আপনি যদি অপরাধীকে না ধরেন, আলামত উদ্ধার না করেন, বিচার করাটা একটা তামাশা হয়ে যাবে। আমরা যুগের পর যুগ আমাদের সন্তানদের জন্য মায়েরা কেঁদেছে, বোনেরা কেঁদেছে, ভাইয়েরা কেঁদেছে, মুক্ত হয়েছে দেশ, আমরা আর কাউকে ভয় পাই না। সেটা সেনাবাহিনীর যত বড় জেনারেল হোক, যত বড় গোয়েন্দা হোক, রাষ্ট্রের চেয়ে জনগণের চেয়ে কেউ বড় নয়, এটা মাথায় রাখতে হবে। কোন গোয়েন্দা সংস্থার বড় আমরা করছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে ট্রাইব্যুনাল পুনর্গঠন করেন, এটা শূন্যতা চলছে। তদন্ত সংস্থা নিয়োগ দেন, প্রসিকিউশন নিয়োগ দেন,
এবং আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগ দেন, যাতে বিদেশিরা, বাইরের লোকেরা, দেশের লোকেরা বলতে না পারে অন্যায় বিচার করে আমরা তাদেরকে সাজা দিয়েছি। আমরা সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল এনশিওর করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সুনির্দিষ্ট সংশোধনী আমরা প্রস্তাব করেছি। সরকারকে বলবো বেশি সময় নেওয়ার সময় নেই, কারণ প্রধান আমার ভাই খুন হয়েছে, গুম হয়েছে, আমি যদি আলামত নষ্ট হইতে দেই, আসামিকে পালাতে দেই, কিভাবে বিচার করব? বাইরের দুনিয়া বলবে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয় না, বিদেশে চলে গেছে, অথবা আপনার আইনে মৃত্যুদণ্ড আছে, তাকে বিচার করা যাবে না। এই সব বিষয় এক্ষুনি অ্যাড্রেস করতে হবে। আজকে গুম দিবসে মায়ের ডাকের অনুষ্ঠানে এটাই আমার সবচাইতে বড় দাবি। মায়ের ডাক এটা অব্যাহত থাকবে, এই প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে যতদিন মায়ের কান্না বন্ধ না হবে, যতদিন এই ধরনের অপরাধ বন্ধ না হবে। মায়ের ডাক সত্যিকারের মায়ের হাত হয়ে এই জাতির মাথার উপরে থাকুক, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সারা পরিবারের যে কান্না দেখলাম, এই শহীদ মিনার অলরেডি ভারী হয়ে গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মায়ের ডাক আজকে যে প্রোগ্রামটা করছে, এত মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন। এই যে মায়ের ডাকের টুনিয়াপা, উনি এর আগে যখন অনেক প্রোগ্রাম করতেন লুকিয়ে করতে হতো, এমনকি স্টেট মেশিনারি কত ধরনের নিপীড়ন চালানোর চেষ্টা করত, সেটা অবর্ণনীয়। তো দেশটা অনেকেই বলার চেষ্টা করছিলেন স্বাধীন হয়ে গেছে, আমাদের দেশটা এখন মানুষের অধিকারের দেশ হবে। কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গায় এসেছে মাদের কান্না দেখলাম, যে সন্তানদের কান্না দেখলাম, এই কান্নার যদি প্রতিরোধ না হয়, তারা যদি তাদের স্বজনদেরকে না ফিরে পায়, এই স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে। কারণ তারা তাদের স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার, ন্যায় বিচার, প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা। গুমের যে কনসেপ্টটা নিয়ে অনেকেই কথা বলেন, গুম ব্যাপারটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় হেইনাস ক্রাইমের চেয়েও মারাত্মক একটা অপরাধ। কারণ গুম হইলে সেই মানুষগুলো জানে না যে তাদের স্বজনরা কোথায় আছে। এই যে অনেক ছোট ছোট বাচ্চা এসে আজকে কান্না করছে, তারা তাদের বাবার মুখ দেখে না অনেকগুলো বছর। অনেক মা আছে তাদের মধ্যবয়সীদের সন্তানকে হারিয়েছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, তারা তাদের সন্তানকে আর পায় না। এমনকি একজন মানুষকে কেউ যদি খুন করে, সেই ডেড বডিটাকে দাফন করার অধিকার তার আত্মীয়দের কাছে থাকে। কিন্তু যারা গুম হয়ে গেছে, তারা জানে না যে তাদের স্বজনদের ডেড বডিটা অন্তত কোথায় আছে। তারা যে কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে, সেই অধিকার তারা এই বাংলাদেশে পায় নাই। আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা যে মুহূর্তে কথা বলছি, ঠিক গতকাল কেতাবি ভাষায় যদি বলি, একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদটা আছে, সেটাতে সাইন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে সাইন করার মাধ্যমে সেই আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন আছে, সেটা পার্টি স্টেট হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না এই কারণে, কারণ অনেক আইন আছে শুধুমাত্র কেতাব সর্বস্ব হয়ে যায়। সেই ব্যাপারটার বাস্তবে যদি কোনো এনফোর্সমেন্ট না থাকে, সেই আইনটা আমাদের কখনোই প্রোটেকশন দিতে পারে না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, কনভেনশন এগেইনস্ট টর্চার থেকে শুরু করে জাতিসংঘের একেবারে বেসিক যে কোর হিউম্যান রাইটস কনভেনশন গুলো আছে, বাংলাদেশ কিন্তু সেগুলোর পার্টি স্টেট। তাতে করে কি মানুষের উপর নিপীড়ন কমেছে? রিমান্ডে যে অত্যাচার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, তার পাশাপাশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই যে শিশুদের নিপীড়নের বিরুদ্ধেও কিন্তু একটা কনভেনশনে আমরা সাইন করেছি। 2013 সালে আমরা একটা শিশু আইন করেছি। তাতে করে কি এই স্বৈরাচার সরকার যে মুহূর্তে অত্যাচার চাপিয়ে দিয়েছে, আপনাদের মনে থাকার কথা, 17 বছরের ভাইয়াস থেকে শুরু করে 15 বছরের অনেক শিশুকে তারা রিমান্ডে নিয়ে গেছে। যাদের জামিন প্রাপ্ত ছিল তাদের শিশু কোর্টে নেয়নি, তাদেরকে কোথায় নিয়ে গেছে? নরমাল সিএমএম কোর্টে গিয়ে বিচার করেছে। সেই বিচার কারা করেছে? আমাদের মতো এলএলবি এলএলএম কমপ্লিট করেছে, সরকারের চাকরিতে গেছে একজন বিজ্ঞ বিচারক, তিনি একজন শিশুকে রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে জেলে যে নিপীড়ন করা হয়েছে, সেই কথাগুলো কি আমাদের আইনে লেখা ছিল না যে এগুলো করা যাবে না? তার মানে আমাদের জাতিসংঘের চুক্তিতে যদি আমরা সাইন করি, সেটা যথেষ্ট না।
প্রত্যেকজন সরকারের এটা নিশ্চিত করা জরুরি যে জঘন্যতম যে ব্যক্তি আমার চোখে, তারও এই গুম হয়ে যাওয়া যাবে না, তারও এক্সট্রা জুডিশিয়াল কিলিং হওয়া যাবে না। আমাকে যদি বলেন আমার চোখে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা, ইভেন শেখ হাসিনারও কেউ যদি বলে গুম করে দিতে হবে, আমি তারও বিরোধী। কারণ আমরা যদি মানবাধিকারের প্রতি কমিটমেন্ট রক্ষা করি, আমাদের যে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি তারও মানবাধিকারকে প্রোটেক্ট করতে হবে। আর এই যে আজকে যে সন্তানদের কান্না আমি দেখলাম, যে অভিভাবকদের কান্না আমি দেখলাম, তাদের স্বজন হারানোর বেদনা, তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা যত আন্তর্জাতিক কনভেনশনে সাইন করি, আমরা যত আইন করি, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো, এই কান্নাগুলোকে আমরা যাতে কোনোদিন হাসিতে রূপান্তর করতে পারি। স্বজন হারার যে বেদনায় আজকে শহীদ মিনার জর্জরিত হয়ে গেছে, এই জায়গায় আমরা হাসি দিয়ে রিপ্লেস করতে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা সবাইকে একটু সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করবো। আমাদের ইতিমধ্যে আমাদের আরেকজন আমাদের অভিভাবক মাহমুদ রহমান মান্না আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আমরা একটু কথা শুনবো, যিনি আইনি লড়াই লড়ছেন আমাদের পক্ষে, অ্যাডভোকেট সোহেল রানা।